আমার প্রেমে পড়তে ৬-৭ বছর লাগে। আমি দেখেছি এর আগে 4টা বন্ধুও নাই আমার। এটাই হয় মানুষের জীবনে, তাই যখন আপনি বন্ধু চিনবেন তখন গিয়ে দেখবেন আপনার বন্ধু আসলে নাই। কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস আলাদা জিনিস। স্যাক্রিফাইস করেছি 2-4টা, কম্প্রোমাইজ করিনি কখনো। ডিভোর্সটা হয়ে গেল, মানুষ আমাকে কি বলবে, তো দেখলাম কিছু হয় না, এর চেয়ে খারাপ খারাপ জিনিস হয়ে গেছে। ইট উইল পাস, ইট উইল পাস। এখন তো সবাই চায় যে আমার আগে আমার ঘড়ির দিকে চোখ পড়ুক, আমার চায় যে আমার আগে আমার জুতা দেখুক। যে ডিগবাজি দিচ্ছে বা যে লাভ দিচ্ছে, ওর লাভ তোর চিন্তার প্রতিফলন হচ্ছে লাভ। ক্ষমতা, তারপরে অর্থকরী, এগুলো থেকে প্রকৃত শিল্পীদের একটু দূরেই থাকা উচিত। কে বড় শিল্পী, ওই রোলেক্স পর ওই ছাগলটা নাকি আমার এই শিল্পের জায়গা? জনপ্রিয় চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের নাম আমরা সকলেই জানি, কিন্তু ঋত্বিক কথকের নাম যদি বলি, কি কিছুটা অবাক হচ্ছেন তো? দর্শক, সময়ের গল্পে স্বাগত জানাচ্ছি। আমি তাজরিন রিকা। আজ রয়েছি এমন একজন মানুষের সঙ্গে যিনি জনপ্রিয় অভিনেতা, পাশাপাশি নির্মাতা। তার আরেকটি পরিচয় একটু সহজ করে যদি বলি, 90 দশকের জনপ্রিয় মুখ মনির খান শিমুল। কেমন আছেন? ভালো আছি। তো শিমুল ভাই, যেমনটা বলছিলাম শুরুর দিকে, যে ছদ্মনামে আপনি নাটক নির্মাণ করতেন, এটার আসলে কারণটা কি? এর কারণ কি ভয় নাকি আত্মবিশ্বাসের অভাব? আত্মবিশ্বাসের অভাব না, কারণ ওই আত্মবিশ্বাসের অভাব আমার কখনো ছিল না। আত্মবিশ্বাসটা একটু বেশি আছে, ভয়ও না। হ্যাঁ হয় ভয়, নিজের কাছে নিজের ভয়। যে আমরা আগে অনেক কনসার্ন ছিলাম, আমাদের জেনারেশন মানুষেরা, যে মানুষ কি বলবে। মানে ন্যাচারালি আমি আসলে দর্শকদের জন্য আমি একটা নাম, পরিচিত নাম, দর্শকের কারণেই তো। সো যখন মানে এনিথিং বিগ গিভস ইউ বিগ রেসপন্সিবিলিটি, এটা হোক পাওয়ার, হোক স্ট্রেংথ, হোক এনিথিং, মানে তো ভয় তো কিছুটা কাজ করেছে। ভয়টা কাজ করেছে। এটা হচ্ছে যে তখন মানুষের কাছে মানে এমন না হয়ে যায় যে এই লোক সবই করে। যখন থিয়েটার করতাম বা থিয়েটার করতাম না, তখন সিনেমা দেখতাম, অনেক বেশি সিনেমা দেখতাম। তো সেই সিনেমাগুলো দেখে ইচ্ছা হতো যে আমি বানাবো। আমি নিজে অ্যাসেস করলাম যে একটা প্রোডাকশন বানাতে গিয়ে কি কি লাগে। স্ক্রিপ্ট লাগে, আমি লেখালেখি করতাম, স্কুল লাইফ থেকে লেখালেখি করেছি। স্টোরি বোর্ড বানাতে হয়, আমি ছবি আঁকতে পারি। মিউজিকটা বুঝি, একটু একটু মিউজিক করেছি, আমি লিড সিঙ্গার ছিলাম, মানে গান গেয়েছি আমি। তারপরে অভিনয় তো স্কুলে করেছি, অ্যাওয়ার্ড ট্যাওয়ার্ড আছে। তো সবকিছু মিলে যখন এখানে পরিচিত হয়ে গেলাম শিমুল হিসেবে, মনির খান শিমুল হিসেবে যখনই করে গেলাম, তখন সুপ্ত বাসনাটাই করার জন্যে তখন আমার বন্ধুদেরকে নিয়ে একসাথে নিয়ে একটা রাইটিং প্যানেল করলাম। ওটা সম্ভবত মানুষের প্রথম মানে কালেকটিভ রাইটার্স প্যানেল। সেখানে আমি গল্পগুলো বলতাম, ওটা ইলাবোরেটেড হতো বিভিন্ন জন যেভাবে হয়। তো ওই জায়গা থেকেই তখন ঋত্বিক কথক নামটা দেয়া। সবকিছু মিলিয়ে আসলে ভয় থেকে মূলত ভয় না, সাবধানতা। আমি বলি ভয়ের একটা কথা বলি, আমার একটা এক্সপিরিয়েন্স আছে, হঠাৎ মনে পড়ে গেল। এরকম একটা রিং, আমি তখন বক্সিং করতাম বিটিএমসিতে আমার বন্ধুর সাথে। তো আমরা খেলা দেখতে গেছি, আর্মি আর পুলিশের মধ্যে খেলা। তো আর্মি পুলিশের মধ্যে ওরা ফাইনালে উঠতো, ওরাই উঠলে মারামারি হয়, মানে এই যে এখনকার মতোই। তো হঠাৎ করে গোলাগুলি শুরু হয়েছে, মানে গুলি করছে। তো আমার এক বন্ধু দৌড়ে যাচ্ছে এইভাবে, এই দাঁড়া আগে দেখে নে গুলিটা কোন দিকে। মানে ও ভয় পেয়েছে আর আমি সাবধান ছিলাম যে গুলি কোন দিক দিয়ে গেছে একটু দেখে, তারপরে আমি নিচু হয়ে তারপরে গেলাম। তখন ক্লাস 9-এ পড়ি। তো আমি সবসময় সাবধানী, ভয় জিনিসটা আমার মধ্যে নাই আসলে। এই যে বক্সিং এর কথা বললেন, প্রায় সময় আপনাকে দেখা যায় ওই বিভিন্ন ধরনের ইন্টারভিউতেও আপনি আহ্বান জানান প্রতিপক্ষকে, আসো তোমরা দরকার হলে আমি মারামারি করি, না হলে বক্সিং করি। আপনি সিসিএল এর কথা বলছেন, সেটা আমি বলেছিলাম কি যে আমরা খেলতে এসেছি, এখানে তো আসলে মারামারি, ওসব মারামারি হয়নি, ব্যাপারটা অন্যরকম ছিল। সবাই আসলে একটা ইনসিডেন্ট হয়ে গেলে তো ঘরে ঘরে গিয়ে বোঝানো যায় না। আমি তখন বলেছিলাম যে মারামারি, তোমরা তো আসলে এই যে ব্যাট নিয়ে দৌড়াদৌড়ি করো, তোমাদের জেনারেশন আসলে মারামারি জিনিসটা দেখে নাই। মারামারি জিনিসটা অ্যাটলিস্ট আমাদের আগের জেনারেশন পরে, আমরা 90 সালে যারা ঢাকায় ছিলাম, 90 জেনারেশন, আমরা যারা ইউনিভার্সিটিতে আমরা যারা পড়েছি, তাদের কাছে মারামারিটা আসলে অনেক বেশি ট্রমাটিক। আমরা আমাদের 90 আমাদের বন্ধু হারিয়েছি, ইনজুর্ড হয়েছে, মানে একেবারে পুরো শহর জুড়ে একটা সন্ত্রাসের মতো সব জায়গায় এখানে। তো এগুলোর সঙ্গে আমরা জড়িত ছিলাম, তো আমরা ওটার ভেতর দিয়ে এসেছি। প্লাস আমি হচ্ছে মারামারি জানি, মানে আমি কারাতে জানি, আমি বক্সিং জানি। ওটা আমি বলেছিলাম, এটা না আমি একটু শেষ করি না, এটার জন্য আমি বলেছিলাম যে ওখানে আসলে এডিটেড হয়ে গেছিল বলে জিনিসটা বোঝা যায়নি। আমি বলেছি যে মারামারি হয়, এখন তো আমরা ক্রিকেট খেলছি, যদি সেলিব্রিটি মারামারি হয় তাহলে আসো রিঙে, কে আমার সঙ্গে বক্সিং খেলবা বা কে আমার সঙ্গে কারাতে করবা।
কিন্তু নিজেরা নিজেরা মারামারি করা এটা তো আসলে ছোট লোকই। এটা আমরা আচ্ছা আমাদেরকে সবাই ফলো করে, এটা যদি দেখে যে কেউ মারামারি করছি, আমরা মানে মল্লযুদ্ধ করছি, এটা কি সোসাইটির জন্য ভালো হবে? সবাই মারামারি শুরু করে দেবে। আজ থেকে যদি 30 বছর আগে চলে যাই, তখন শিমুলের ঈদটা কেমন ছিল? আমার ঈদ 30 বছর আগে আমার ঈদ ছিল রাত্র 4টা-5টা পর্যন্ত আড্ডা দেয়া, চার রাত করা সবার সাথে। হ্যাঁ, সকালবেলা এসে দেখি আম্মা রান্না করতে উঠেছে, ওই সময় আমি দরজা খুলবে কে, গেলাম। তারপরে হচ্ছে কোনো রকমের 1.5 ঘন্টা ঘুমিয়ে আজিমপুর ওই যে ছোট দায়রা শরীফে 11:30টার সময় জুম্মা হয়, ওটার মধ্যে দৌড়ে যায় জুম্মা ধরা বা বাটলে করে। নিজের মহল্লায় ঈদের নামাজ তো খুব কমই পড়া হয়েছে, কারণ ঘুম থেকে উঠতে পারি নাই আগের রাত্রে। আসলে মানে আমাদের হচ্ছে কি জিনিসটা হচ্ছে আমরা বন্ধুরা একসাথে হব, আমরা গল্প করবো, একসাথে আছি, এটাই অনেক বড় কিছু। আর হচ্ছে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি, আমাদের প্রায় 500 বন্ধুরা আমরা ঢাকায় যারাই করেছিলাম। আমার একটা কমিউনিটি আছে, এটা আমি মেনটেন করি, ওরাও মেনটেন করে। আমরা সবাই সবার সঙ্গে আছি। আমার যেমন শো বিজনেসে সে অর্থে কোনো ফ্রেন্ড নাই, ক্যামেরার সামনে কোনো বন্ধু নাই। একটা ছিল, খুবই কাছের বন্ধু ছিল, মরে গেল রুবেল ভাই। হ্যাঁ, আর সবাই বন্ধু। আমার বন্ধু আছে, আমার মোবাইলে 5000 এর মতো নাম্বার আছে যেগুলো আমি চিনি এদেরকে। তো আমার চারটা বন্ধুও নাই আমার। আসলে এটাই হয় মানুষের জীবনে, তাই যখন আপনি বন্ধু চিনবেন তখন গিয়ে দেখবেন আপনার বন্ধু আসলে নাই। আচ্ছা শিমুল ভাই, আপনি তো কাজ করেন একদম শুরুর দিকে, কাজের যেমন একটা আপনার গতি ছিল কিংবা অনেক অনেক কাজ করতে দেখা যেত, এখন কিন্তু সময়ের সাথে সাথে আপনি বেছে বেছে কিংবা খুব কম অভিনয় করছেন। এর পেছনে কি কারণ হতে পারে? আপনার ব্যক্তিগত কারণ নাকি ইন্ডাস্ট্রির কোনো ঝামেলা? আগে ছিল বেগ, এখন হচ্ছে আবেগ। আসলে আমি কাজ করেছি খুব কম, কিন্তু আমার সৌভাগ্য ছিল আমি একটা মানে প্রতিষ্ঠিত ব্যবসা সে ছোটবেলা থেকে দাঁড় করিয়ে ফেলেছিলাম এবং সেটা নিয়ে কাজ করছিলাম। তো আমার স্কোপ ছিল, আমি ইচ্ছা করলেই মানে টাকার জন্য কাজটা করতে হবে বা এটা করলেই টাকাটা পাবো, এরকম টেন্ডেন্সি আমার কখনো ছিল না। আমি সবসময় বেছে বেছে করেছি। একটা সময় কম বুঝতাম, বাচ্চারা ভুলভাল ছিল হয়তো, আর এখন একটু এক্সপিরিয়েন্সের কারণে বেশি বুঝি, তো সেটার কারণে একটু করা হয়। কিন্তু আমি কাজ করতে চেয়েছি, শুধুমাত্র অভিনয়টা করে বা শো বিজনেসে থেকে যদি জীবন যাপন করা যেত আমি যেভাবে করতে চাই, আর সেটাতেও আমি তাহলে এটাই করতাম। মানে আর আসলে এখানে কাজ করতে গেলে কম্প্রোমাইজ আর স্যাক্রিফাইস আলাদা জিনিস। স্যাক্রিফাইস করেছি 2-4টা, কম্প্রোমাইজ করি নেই কখনো। তো এখন সময়টা পাল্টেছে। এন্ড অফ দ্য ডে আমি তো ডিরেক্টরকে মুগ্ধ করতে চাই না, আমি আমার ইয়েকেও মুগ্ধ করতে চাই না, কিন্তু ওখানে যদি এনভায়রনমেন্ট একটা নাটকে বা একটা কোনো জায়গায় এখানে যদি মানুষগুলোর সঙ্গে আন্ডারস্ট্যান্ডিং ভালো থাকে অফ ক্যামেরা, তখন অন ক্যামেরায় গিয়ে না ভালো কাজ হয়। এখন আসলে এনভায়রনমেন্টটাই গেছে এই করে। এখন অনেক হেড বেরিয়েছে, দেখবেন কস্টিউম ডিজাইনার, এখানে অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, ক্রিয়েটিভ, মানে অনেক টাইম বেরিয়েছে এবং কমপ্লায়েন্সেস ইস্যুর মতো। আর আপনারা যে সময়টাতে কাজ করতেন তখন তো আসলে নাটকের একটা অন্যরকম, বিটিভি বলেন সবকিছুর একটা অন্যরকম ক্রেজ ছিল, চ্যানেলে বসে বসে মানুষ নাটক দেখতো। এখন ওটিটি প্ল্যাটফর্ম আসার কারণে সবকিছু একটু সহজ হয়ে গেছে। ওটিটি প্ল্যাটফর্ম আসার কারণে না, ব্যাপারটা ছিল আমরা যেখানে ইনঅ্যাক্টিভ ছিলাম, আমি যেমন কাজ করতাম না, ওটিটি আসার কারণে আমাকে আবার ওদের বাজেট ছিল বা ওদের এনভায়রনমেন্ট ছিল, ওরা নিয়ে আমাকে কাজ করানোর একটা স্কোপ হয়েছে, সেটার কারণে আমি আবার কাজ করছি। 10 থেকে 12 দিন আমি এখন কাজ করি, সময় বাঁচিয়ে অফিস থেকে। তো ওটিটির আসার কারণে সেই কোয়ালিটিটা আবার ফিরে আসার চেষ্টা করছে। কিন্তু সত্যি কথা বলতে যে আজকে একটা ওটিটি চলচ্চিত্র ওভার দ্য টপ মিডিয়াতে যে একটা চলচ্চিত্রটা নির্মাণ করে, মানে বলতে আসলে ভালো লাগছে না। আমরা একটা 1 ঘন্টার নাটক এর চাইতে অনেক বেশি কনসেন্ট্রেশন দিয়ে, অনেক বেশি রিহার্সেল করে, অনেক বেশি ভালোবেসে একটা দল হয়ে করতাম। এখন কস্টিউম ডিজাইনার এসছে, মানে কস্টিউমের কিছু জানে না। এখন ওটা না হলে ওটিটি আবার কাউকে কাজ দেবে না, কারণ ওখানে একটা কস্টিউম ডিজাইনার লাগে। কস্টিউম ডিজাইনের কোয়ালিটিটা কি করছে, আমি সেদিন একজন আমাকে কস্টিউম ডিজাইন করছে, সে আমাকে লিখেছে গ্যাবার্ডিং প্যান্ট, গ্যাবার্ডিং। তো নাকি আবার শান্তামরিয়ম থেকে পরে টোরে এসছে, সে আমাকে লিখেছে সিন নাম্বার এত, SIN সিন। তো এটা তো অ্যানোয়িং না, আমি তো পরেই ভয় পেয়ে গেলাম। তারপর আগের রাত্রে সে আমাকে বলেছে এটা নিয়ে আসবেন। যে চরিত্রটা সম্পর্কে আমি 1 মাস ধরে ভাবছি যে চরিত্রটা করবো, আমার চুল কি হবে, আমার কস্টিউম কি হবে, আমি কিভাবে ডায়লগ ডেলিভারি দেবো, আমি আমার শিমুলের কাছ থেকে চরিত্রটা কিভাবে আলাদা করব, বা কোন চরিত্রকে আমি সামনে রেখে এই কাজটা করব। আর আগের রাতে, পরের দিন আমি যাবো, আগের রাতে আমাকে বলছে 10টা পোলো শার্ট অমুক তমুক নিয়ে চলে আসবেন। সো
আমি পরের দিন বলেছি ভাইয়া তোমরা কস্টিউমটা রেডি করে আমাকে আসো, কারণ আমি তো ন্যাংটো হয়ে স্ক্রিনের সামনে যেতে পারবো না, আমার চরিত্রের পোশাক লাগবে। যে আপনি যে এই যে পোশাকটা পরেছেন এই ক্যামেরার সামনে আসার জন্য, আপনি কিন্তু এটা কিন্তু অত কমফোর্টেবল না, আপনি ধরে আছেন যাতে ভাঁজ না হয়ে যায়, যাতে ভালো দেখায়। এর আগে যে পোশাকটা পরেছিলেন আপনি আরামে ছিলেন। তো আমিও তো হয়, আমি যখন একটা স্ক্রিনে আমি একটা চরিত্র নিয়ে আমি একটা আর্মির পোশাক পরি, একটা র্যাবের পোশাক পরি, বা আমি একটা ফকিরের পোশাক পরি, ওই পোশাকটা আমাকে সাহায্য করে। আমি আয়নার সামনে দাঁড়িয়ে যখন দেখি আমাকে হেল্প করে, আমাকে সাইকোলজিকে হেল্প করে। তো এই জিনিসগুলো তো আপনারা এখন অনেক মানুষ এসেছেন, আপনারা অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, যেটা বলছিলাম অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর, কস্টিউম ডিজাইনার, অমুক। কিন্তু আমি যখন গিয়ে কাজ করছি তখন তো দেখছি যে ও কস্টিউমের সিও বোঝে না। আমরা একটা সময় যখন আমরা কাজ করতাম তখন আমরা কস্টিউমগুলো নিজেরা লিখে রাখতাম পাশে, যে আমরা কন্টিনিউটি মেনটেন করতাম। বিপাশা, সুমি, ওরা দেখা যেত স্ক্রিপ্টের পাশে ফুল আঁকা, আসলে এগুলো ফুল না, কিন্তু ও চিন্তা করে রেখেছে ও কানের এই ফুল পড়েছে, এই দুল পড়েছে, এটা আমাদের তো কোনো ভুল হতো না। এখন কস্টিউম ডিজাইনার নিয়ে এসছেন, আপনারা এই করছেন, কিন্তু এটা তো কাজ করতে শেখাতে হবে। তো এখন অনেক কাজ হয়, অনেক ট্রেনিং হয়। আমি মনে করি যে এখন প্রোডাকশন ট্রেনিং দরকার, যে কস্টিউমের এরা কিভাবে কাজ করবে, আমরা প্রোডাকশন কিভাবে কাজ করবে, কারণ সবকিছু মিলে একটা প্রোডাকশন। আমি ক্যামেরার সামনে গিয়ে ফাটিয়ে দিলাম, এটা পসিবল না। সময়ের সাথে সাথে পরিবর্তন হয়, বিবর্তন হয়, সবকিছু, কাজের, পরিবেশের সবকিছু। এই বিবর্তনটাকে আপনি আসলে কিভাবে দেখেন, আপনাদের সময়টা আর এখনকার সময়টা? আপনি যদি মনোযোগ দেন একটা জায়গায়, প্রকৃতি আপনার বাগানকে ঝোপ বানিয়ে ফেলবে, বন বানিয়ে ফেলবে সময়ের সাথেই। আবার আপনি যদি ওই জায়গাটাতে মনোযোগ দেন, তাহলে সেই জায়গা থেকে আপনি যেমন চাচ্ছেন যে এই ফুল গাছগুলো ওঠা উচিত, যেভাবে ফল গাছগুলো ওঠা উচিত, যে প্রাণীগুলো থাকা উচিত, সেইভাবেই কিন্তু ডিজাইন করা যায়। ব্যাপারটা হচ্ছে মনোযোগ। আরেকটা কথা বলে না যে আপনি রান্না করেন, অবশ্যই আমিও রান্না করতে পারি। তো রান্না করে দেখেছি মন মেজাজ খারাপ নিয়ে রান্না করলে কখনো খাওয়াটা ভালো হয় না। একই জিনিস দিয়ে মনটা যদি ভালো হয়, এটাকে বলে জাস্ট অ্যাড আ লিটল লাভ ইন ইউর টাস্ক। তো আমরা তো ভালোবেসে, পুরোটাই ভালোবাসা ছিল, ভালোবাসায় ডুবে ডুবে কাজ করেছি। আমাদের কাছে মনে হতো বাসায় বসে আছি, ইস আজকে যদি শুটিং থাকতো, আজকে ডলি আপা এটা রান্না করে নিয়ে আসতো, আজকে ফেরদৌসি ভাবি এটা রান্না করে নিয়ে আসতো, আজকে অমুক চকলেট নিয়ে আসতো। মানে আমরা যাওয়া মানে হচ্ছে প্রতিদিন একটা। তো আপনি এরকম এনভায়রনমেন্টের মধ্যে বসে যখন আপনি একটা কাজ করবেন, সেটা রেজাল্ট কি আসবে? এই যে হাওয়া হয়েছে, যে হাওয়া সিনেমাটা হয়েছে, সুমন অবশ্যই আমার অন্যতম, আমি ওর কাজ করিনি, হয়তো আমাকে অভিনেতা হিসেবে পছন্দ করে, আমি ওকে নির্মাতা হিসেবে অনেক পছন্দ করি। ও যখন প্রথম কাজ করে তখন চোখে পড়েছিল সুমন আজকে যে হাওয়াটা বানিয়েছে, হাওয়া কিন্তু এমনি এমনি হয়ে যায়নি। আপনি চিন্তা করেন হাওয়াটা হয়েছিল কেন? একটা শর্ত ছিল, ওরা 3 মাস 4 মাসের জন্য তীরে ফিরতে পারেনি, ওরা ওটাতেই ছিল। তখন আমরা যখন থিয়েটার প্রোডাকশনে যেমন একটা প্রোডাকশনকে আমরা শতবার রিহার্স করতে 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 নির্ভুল হয় না, তারপরে আমরা গিয়ে করি, তখন আর কোনো ভুল নাই। তো ঠিক সেইভাবে হাওয়ার ভেতরে ওরা এত রিহার্সাল করেছে, এত আন্ডারস্ট্যান্ডিং হয়ে গেছে, এত লাভ জেনারেট করে গেছে, আউটপুটটা ভালো এসেছে, ওটা মানে ন্যাচারালি এটা আসবেই। সো দ্যাট লেটস, দেখেন এটা আর্ট, একদম এটা শিল্প না, মানে এটা এই শিল্প, শিল্প কারখানা না। দেখেন কি কনফিউজিং না? এটাও শিল্প, ওইটাও শিল্প, এটা কারখানা শিল্প না, এটা শিল্প। এই যে নির্মাতার কথা যেহেতু বলছেন, এটার পাশাপাশি আরেকটা জিনিসও চলে আসে নির্মাতাদের কাছ থেকে, তারা নাকি ভিউজ কেন্দ্রিক, তাদের আর্টিস্ট চয়েসের ক্ষেত্রে, কাজের ক্ষেত্রে আসলে সবকিছু হয়ে গেছে ভিউজ কেন্দ্রিক। কারণ ভিউজ তো কেনা যায়, আমি তো যতটুকু জানি, সেদিন বলছিলাম যে ভিউজ তো বাড়ানো যায়। মানে এখন হয়েছে কি, যে ম্যানিপুলেট করতে পারবে সেই ভিউজ কেনা যায়, ঠিক আছে। হ্যাঁ, মানে ভিউ কেন্দ্রিক নির্মাতা যদি হয়। আচ্ছা আমি আপনাকে জিজ্ঞেস করি, আমার দুজন প্রিয় শিল্পীর কথা বলি, আসিফ আকবর, মানে ওই যে আমাদের মানে অনুজ, আমাদের কনিষ্ঠ ভ্রাতা প্রতিম যে আসিফ গান গায়, আর চলে গেছেন উনি সুবীর নন্দী। আপনি কি মনে করেন আজকে সুবীরদার ভিউ বেশি হবে নাকি আসিফের ভিউ বেশি হবে? লোক, সুবীরদার ভিউ বেশি হবে, কিন্তু সুবীর নন্দীর ভিউ বেশি হবে, কিন্তু সুবীর নন্দীর যারা ভিউ, তারা আসলে এই না, তারা ওটা নিয়ে গিয়ে তারা অ্যাক্টিভ না যে তারা এটা লাইক দেবে, তাই না? এই যে আমি সাদা জুতাটা পরে এসেছি, সাদা জুতার ব্যাপারে কথা বলছিলাম না, যে আমার বন্ধুটা নিয়ে এসে আনতে বলেছিলাম অ্যাশ, আমি বলি যখন জুতাটা পরে গেলে আমার আগে আমার জুতার দিকে চোখ পড়ে। সো এখন তো সবাই চায় যে আমার আগে আমার ঘড়ির দিকে চোখ পড়ুক, আমার চায় যে আমার আগে আমার জুতা দেখুক, আমি কি করেছি, আমার অ্যাচিভমেন্ট কি সেটা ব্যাপার না, আমি আমার শারীরিক কসরতটা দেখুক। কিন্তু আসলে তো আমি একজন শিল্পী, আমি তো আমার শিল্প দেখাতে চাই, আমি আমার কাপড় চোপড় দেখাতে চাই না। আমি নর্মাল, দেখেন রজনীকান্ত
এত চমৎকার করে, এই যে সে রোবট টোবটের ক্যারেক্টার করছে, কিন্তু পার্সোনাল লাইফে কোনোদিনও মেকআপ নিয়ে কিন্তু স্টেডিয়ামে যায় না, সে খেলা দেখে। ওই টাক পরা কালো একটা মানুষ একটা ফতুয়া পরে চলে গেছে। হি হ্যাড দ্য কনফিডেন্স, হি হ্যাজ দ্য কনফিডেন্স, হি ইজ কনফিডেন্ট এনাফ টু শো হিমসেলফ ইন পাবলিক। আমারও সেটা ভালো লাগে। আমি এটা করতে চাই যে আমি যেটা সেটা আমি দেখাতে চাই, তাতে আমি কন্ট্রাস্টটা দেখাচ্ছি। দেখ পার্সোনাল লাইফে আমি এরকম, আমি যখন কাজ করি তখন আমাকে এরকম দেখা যায়। হ্যান্ডসামটা কিন্তু ফিচারে না, হ্যান্ডসামটা হচ্ছে পার্সোনালিটিতে। হোয়াট আম থিঙ্কিং, যে ডিগবাজি দিচ্ছে বা যে লাভ দিচ্ছে, ওর লাভ তোর চিন্তার প্রতিফলন হচ্ছে লাভ। যে একটা শিল্প করছে, সে বাঁশি বাজাচ্ছে, আরে ভাই এই সমস্ত ভিউওয়ালা ইসের চেয়ে তো গুলশানে যখন চা খেতে যাই, একটা লোক যখন বাঁশি বাজায় চোখ বন্ধ করে অন্তরে লাগে, তাহলে কে বড় শিল্পী? ওই রোলেক্স পর ওই ছাগলটা, নাকি আমার এই? এটা তো শিল্পের জায়গা, এটা শিল্পের জায়গা। শিল্পটা কি? যে কোনো কিছুর মধ্যেই কিন্তু শিল্প আছে। একজন টয়লেট পরিষ্কার করে, একজন ধরেন ক্লিনার, ও এমন ভাবে এত চমৎকার ভাবে টয়লেট পরিষ্কার করে, আরে কি চমৎকার, ওইটাই শিল্প। একজন কথা বলছে, নর্মালি কথা বলছে, তার কথা মনে হচ্ছে, কিন্তু আরেকজন কথা বলছে কিন্তু সেটা দেখে মনে হচ্ছে যে সে এত সুন্দর করে কথা বলছে, সেটা শিল্প, তাই না? অনেকে অভিনয় করে, অনেকেই করে। এই যে সাকিব আল হাসান, ও যে স্কুপটা মারতো যখন, তখন যখন ছোট ছিল, যখন ভালো ছিল, হ্যাঁ, তখন তো ওটা ওর শৈল্পিক খেলা উপর দিত। তো এখন আজকে ওই সাকিব আল হাসান আজকে এখানে চলে আসছে কেন? কারণ শিল্পের জন্য আসলে একটু কষ্ট টষ্ট এই টাইপের একটা ইমোশন প্রয়োজন হয়। অনেক শান্তি থেকে শিল্প রচিত হয় না, অনেক প্রাচুর্য দিয়ে শিল্প রচনা হয় না, অনেক প্রাচুর্য দিয়ে শিল্প কারখানা রচিত হয়, বানানো যায়, কিন্তু শিল্প তৈরি করা যায় না। সো ক্ষমতা, তারপরে অর্থকরী, এগুলো থেকে প্রকৃত শিল্পীদের একটু দূরেই থাকা উচিত। আমি বলছি না যে না খেয়ে মরে যাবে, হ্যাঁ, বা নেশা করে শেষ হয়ে যাবে, আমি সেটা বলছি না। আমি বলতে চাচ্ছি পরিমিতি। পরিচালনার কাজ তো করেছেন আপনি নাটক নিয়ে, নাটকের পরিচালনা করেছেন, তো সিনেমায় কাজ করবেন কবে? সিনেমার পরিচালনা করার কোনো ইচ্ছা আছে কিংবা পরিকল্পনা আছে? চলচ্চিত্র নির্মাণ করব, সেটা তো স্বপ্ন 20 বছরের, 20-25 বছর আসছে কবে, কিংবা কাজ শুরু করবেন? আমি আবার সেকেন্ড টাইম কাজ শুরু করেছি। এখন এনভায়রনমেন্টটা আমাদের মতো সময়ের মতো না হলেও অনেক রিজনেবল হয়েছে, আর পাশাপাশি জীবনের অভিজ্ঞতা তো অনেক হয়েছে, টলারেন্স লেভেলও তো বেড়েছে। সো সম্ভাবনা দেখি হয়তো বা হ্যাঁ সিনেমা বানাবো। আমি মরে যাওয়ার আগে 1, 2, 3টে সিনেমা আমি বানাবো। অনেক ধরনের কথাই তো হলো, এবার যদি অনুমতি দেন তাহলে আপনার ব্যক্তিগত একটা প্রশ্ন করতে চাই। বিয়ে করছেন কবে? বিয়ে ভাই করতে চাই নাই প্রথমে, আসলে সত্যি সত্যি নাম্মাজি গেলাম, বিয়ে করবো না। মানুষের থাকে না ওই সময় ওরকম, ওই বয়স থেকে বলেছি বিয়ে করবো না, ভেজাল মনে হয়। কারণ আমার কোনো দেখো তো এই কারণে আমার মায়ের পেটে কোনো মেয়ে নাই, তো আমি মেয়েদের সঙ্গে বেড়ে উঠি নাই। কারণ মেয়েদের অনেক কিছু আমার কাছে মনে হতো অ্যাবনর্মাল। স্কুলে আমি কোয়েডে পড়েছি, কিন্ডারগার্টেনে, সে ছোটকাল থেকে মেয়েদের সঙ্গে পড়াশোনা করেছি। হ্যাঁ, স্কুলে, হাই স্কুলে না, তারপর কলেজে, ইউনিভার্সিটিতে, সব জায়গায় তো কোয়েড। বিয়ে করবো না, ওকে ফাইন, এরকম বিয়ে করা যায় না। আর আমার মা এত বেশি জিনিস জানে, মানে শি ইজ অল স্কোয়ার। তো একটা মেয়েকে তো কম্পেয়ার করতে হবে মায়ের কাছে, তো মায়ের সঙ্গে কম্পেয়ার করে মনে হচ্ছে এই মেয়ে অথবা এই মেয়ের মা কিছুই পারে না। বিয়ে করলাম সময়ের প্রয়োজনে, সমস্ত কিছু করে বিয়ে করলাম। বিয়ে করে একভাবে গুছালাম যে এভাবে জীবনটা গুছাবো, পরবর্তী জীবন এইভাবে কাটাবো, সেটা করবো। কেউ তো ডিভোর্স চায় না। যখন ডিভোর্সটা হয়ে গেল, আমি কি বলি ডিভোর্স হয়েছে, মানে যখন হয়ে গেল, তখন যে চিন্তা করলাম আমার এইজ কত। আমার প্রেমে পড়তে 6-7 বছর লাগে, আমি দেখেছি এর আগে। মানে প্রেমে পড়ে আরেকটা প্রেমে পড়তে, মানে ব্রেকআপ হয়ে, সেটা লাগে, একটা এক্সপিরিয়েন্স আছে। তখন চিন্তা করলাম আমার যে বয়স, সেই বয়সের সাথে 5-7 বছর অ্যাড করে, তারপরে বিয়ে করে, তারপরে বাচ্চা কাচ্চা হয়ে, তাহলে দেখা যাবে আমি যা করি খুব সিনসিয়ারলি করি। তো বাচ্চাটা নিয়ে গেলে আমি বাচ্চার পেছনেই থাকতাম, আমি শুধু ওকেই বড় করতাম। তাই আবার তো ওই জিনিসটা আমার কাছে মনে হলো যে আই এম টু ওল্ড ফর দ্যাট। এই ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন আমার অনেকগুলো এজেন্ডা ছিল। বিয়ে করবো না যখন বলেছিলাম, তখন অনেক বড় বড় কিছু প্রজেক্ট ছিল, যেমন অল্টারনেট ফুড সাপ্লাই চেইন, একটা ক্রিয়েটিভ হাউস তৈরি করা, এরকম অনেকগুলো জিনিস ছিল। তখন আমি এটার মধ্যে ফিরে আসলাম। এই তো আমি তো এখন আল্লাহকে বলতে পারবো, আমি তো বিয়ে করেছিলাম, আমি তো চেয়েছিলাম সংসার জীবন করতে, সেটা হয় নাই, এখন আর না করি। বিয়ে হয়তো বা করবো, কারোকে পছন্দ হয়ে গেলে তার সঙ্গে আমি বাকি জীবনটা কাটাতে পারি হয়তো বা। না হলে আমি এতগুলো প্রজেক্ট নিয়ে করেছি না, এদের সঙ্গেই আমার সময় জীবন কেটে যাবে। যেমন জাফরুল্লাহ স্যার কিন্তু একা ছিলেন না, সব সময় ওনার সঙ্গে লোকজন ছিল। কিন্তু জাফরুল্লাহ স্যারের ওয়াইফ, ওনার কিন্তু অনেক কমপ্লেন আছে, বা আপনি দেখবেন
উত্তম কুমারের কমপ্লেন আছে, সঞ্জয় দত্তের কমপ্লেন আছে তার বাবা সম্পর্কে। তো আমি একজন শিল্পী, তো আমি যদি আমি যদি সন্তান তৈরি করি বা সেটা আমার একটা শিল্প হবে, তো যে ওকে এক্সপেকটেশন নাও মিলতে পারে। তো তখন চিন্তা করে নিয়েছি একটা এতিমখানা আছে আমার বন্ধুদের, ও সেখানে আমি ঢুকে গেছি। আমি একজন বাচ্চাকে বড় না করে বেশ কিছু বাচ্চাকে বড় করলাম। একই তো কথা, মানে আমার বাচ্চা না আসলে, মানে অনেকে বলে যেটা আল্লাহ তাআলার বা প্রকৃতির বাচ্চা। তো আমি একাধিক বড় করলাম। তখন তো আফটার লাইফে আমি জবাব দিতে পারবো যে ওয়েল, আমি আমারটা না, আমি সেলফলেসলি এটা করেছি। আমি অমরত্ব চাই না, অমরত্ব বলতে কিছু নাই। আমি চাই প্রতিটা মোমেন্ট হচ্ছে আমার, এই যে আপনার সঙ্গে কথা বললাম, আমি যে আধা ঘন্টা সময় দিয়ে থাকি, এটা কিন্তু আমার জীবনের একটা অংশ। এটা আমি আর ভালো ছিলাম, রিকার সঙ্গে আমি খুব ভালো ছিলাম। আমি এখন বেরিয়ে যাব, আমার বন্ধুর ওখানে ইফতার করবো, সময় ভালো থাকতে হবে। কারণ এক সেকেন্ড করে যেমন দিন জীবন, তো এই যে আমি 1 সেকেন্ড বা আধা ঘন্টা মানে মুহূর্তটাকে ভালোভাবে কাটানোর চেষ্টা চাই, সবসময় চাই। কারণ আমি আমার সেই ব্যাপারে আমার কোনো রিগ্রেট নাই। আমি সবসময় অনেক আনন্দে থাকি, অনেক সৎ থাকি, অনেক বিশুদ্ধ থাকি। আর ওই জিনিসটা হয়ে গেছে, একটা বড় থ্রেট ছিল যে ডিভোর্সটা হয়ে গেল, মানুষ আমাকে কি বলবে। তো দেখলাম কিছু হয় না, এর চেয়ে খারাপ জিনিস হয়ে গেছে। ইট উইল পাস। সো এখন আর ওই ভয়টা নাই যে আপনি আমাকে যদি ভুল বোঝেন, আমাকে তো আমি যতটুকু চিনি আপনি চেনেন না, আমি জানি আমি কি, যে কেউ চেনে না, আমি আমাকে জানি। আমার জীবনের সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট হচ্ছে আমি মরে যাওয়ার আগ পর্যন্ত আমি কি করব সেটা আমি আমার জীবনের পারপাসটা খুঁজে পেয়েছি। আমি সেই জন্য সেভাবেই মুভ করছি। আমার কোনো রিগ্রেট নাই। আমি প্রতিটা মোমেন্টে সৎভাবে থাকতে পছন্দ করি। আমি জীবনে কোনোদিন ফাঁকি দিই নাই। আমার সামনে থেকে কোনোদিন কোনো প্রাণী বা কোনো মানুষ অভুক্ত যায় নাই। এটা আমার বাবার কাছ থেকে শেখা। শিমুল ভাই, কথা বলতে বলতে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসলাম। আসলেই অনেক ভালো কথা বলতে পারেন আপনি, নিঃসন্দেহে কোনো ডাউট নেই। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য, সময় টেলিভিশনের দর্শকদের সময় দেওয়ার জন্য। ধন্যবাদ দিতে হয়, আপনি দিলেন, কিন্তু আমি আসলে অন্তর থেকে ধন্যবাদ দিতে চাই সময় টেলিভিশনকে। তো সময় টেলিভিশনের সমস্ত দর্শককে অন্তঃস্থল থেকে শুভেচ্ছা, ঈদের শুভেচ্ছা। রিকা, আপনাকে অনেক ধন্যবাদ। আর পেছনে দাঁড়িয়ে আছে একজন, দাঁড়িয়ে পুরোটা রেকর্ড করলো। এই পেছনে যারা কাজ করে তাদেরকেও ঈদের শুভেচ্ছা এবং ধন্যবাদ।